আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের সামনে প্রথম আলো রয়েছে এবং আজ রবিবার 8 ফেব্রুয়ারি 2026। তো শুরু করা যাক। যেসব বিষয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো তা নিয়ে আলোচনা করা হয় নিয়মিত। আজ প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। যদিও আমরা পুরোটা পড়ব না, আমরা একটা বিশেষ জায়গায় নজর দিব। সেটা হচ্ছে যে পরিকল্পনা নেওয়া বা প্রকল্প নেওয়াটা কীভাবে নেয় এবং কারা নেয় এ বিষয়ে একটু কয়েকটা কথা বলা হবে। যেমন বাংলাদেশের যে পরিকল্পনা নীতি অথবা যে নীতির মাধ্যমে যে পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের এগুলো নেওয়া হয়, কোনটা করতে হবে কোনটা করা যাবে না, সেক্ষেত্রে আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে। সংবিধানের 15 নং আর্টিকেল অনুযায়ী বলা আছে যে রাষ্ট্রকে উপযুক্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ তথা উন্নততর জীবনযাত্রা নিশ্চিতকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য সরকার বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করবে এবং তা বাস্তবায়ন করবে। কার মাধ্যমে করে বা কীভাবে করে, কীভাবে বৈঠক করে, সেটা হচ্ছে একনেকে একটা বৈঠক করে। একনেকে হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটি প্রতি মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেকে বৈঠক অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার। এখানে সভাপতি বা চেয়ারপারসন থাকেন প্রধানমন্ত্রী। যদি তিনি না থাকেন সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বসেন, আর এখানেও সদস্যরা বসেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী। তো এটা একটা ঘটনা এখানে যেটা লেখা আছে যে নির্বাহী পরিচালক টিআইবির ইফতেখার উজ্জামান বলেছেন যে বোঝাই যাচ্ছে এসব প্রকল্পের রাজনৈতিক যোগসূত্র আছে এবং তা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, একটা বিষয় দেখি। পাশার নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত। নির্বাচন পর্যবেক্ষণ কালকে পরশু দিন প্রথম আলোতে আসছিল আর কি, নাম সর্বস্ব পাশা গ্রামে নাকি কোথায় একটা, যেমন বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাম সর্বস্ব বেসরকারি সংস্থা পিপুলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা 10,000-এর বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত। এই পাশাকে দিচ্ছিল 10,000 কার্ড দিচ্ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ইলেকশন যে পর্যবেক্ষকটা নেওয়া হয়, কী যোগ্যতা নেওয়া হয়, এটা নিয়ে কিন্তু 41 BCS একটা প্রশ্ন ছিল, লিখিত প্রশ্ন। এই যে পাশাকে যেমন নেওয়া হলো, কোন বিবেচনায় নেওয়া হলো বা কীভাবে নেওয়া হলো, কিছু যোগ্যতা আছে। যোগ্যতা যদি বলি 7টা মতো এরকম যোগ্যতা আছে। 7টা দেখি একটু আমরা কী কী যোগ্যতা আছে। 1, নির্বাচনে পর্যবেক্ষক হতে গেলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্লাস কমপক্ষে যে পর্যবেক্ষক হবে কমপক্ষে তার 25 বছর পূর্ণ হতে হবে। তাকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর নিচে থাকলে তিনি যোগ্যতা হারাবেন। তারপরে এই ব্যক্তি শুধু আসলে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, বয়স 25 পূর্ণ হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে তা না। একজন প্রার্থী যেভাবে নির্বাচনে দাঁড়ান তার যা যোগ্যতা থাকে সেই যোগ্যতা ওনাকে থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না। যদি কোনো রাজনৈতিক দলের সদস্যই মনে করি যে আমার তো সব গুণ আছে আমি করি, তাহলে তার নিরপেক্ষতা হারাবে, তাকে নেওয়া হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো প্রার্থীর সাথে স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রাখা যাবে না। তিনি রাজনীতি নাও করতে পারেন, তবে দেখা গেল একজন প্রার্থীর সাথে তার সখ্যতা আছে, তাহলে এরা নিরপেক্ষতা হারাবে। শেষ ধাপ হচ্ছে যে কোনো নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সদস্য হতে হবে। এই যে লাস্ট যে পয়েন্টটা, কোনো নিবন্ধিত
পর্যবেক্ষক সংস্থার সদস্য। এখন দেখা গেল যে লোকগুলো হয়তো ভালোই, তারা গেছেন পাশাতে যে ওনারা অনেকটা ধরা খেয়ে গেছেন আর কি। তো এই হচ্ছে ঘটনা। দেখি অন্য কোন বিষয়ে লেখা হলো। আজকে নির্বাচন নিয়ে অনেক বেশি। নির্বাচন 12 তারিখে, গণভোট আছে একই দিন, এবং গণভোট বাংলাদেশে এ পর্যন্ত কয়টা গণভোট হয়েছে? 3টা। এবং এবার এটা হবে 4র্থ গণভোট। আমরা একটু দেখি, আন্তর্জাতিক দেখে আন্তর্জাতিক, হ্যাঁ, সেখানে সে প্রধান বিষয় যে ইউরোপের ওই অভিজাত মহলে প্রধান ধাক্কা 30 লাখ পৃষ্ঠার অ্যাবেস্টের নথির যে ফাঁস হওয়ার পরে অনেক কথাই আছে। আচ্ছা, আলোচনার মাধ্যমে ইরানের তেল রপ্তানি নিষেধাজ্ঞা। গতকাল আলোচনা করছিলাম যে বর্তমানে ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে গত শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর তেহরানের তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। অর্থাৎ একটা আলোচনাও চলবে, পাশাপাশি আবার চাপও দেয় করে। এখন কথা হচ্ছে যে এই ধরনের যে মধ্যস্থতা বা ডিল করাটা, এটা তো কূটনীতি। এই কূটনীতির ভাষাকে বলা হয় শাটল ডিপ্লোমেসি। এই গতকাল প্রথম আলোতেই শাটল ডিপ্লোমেসি এসেছিল, এবং এই চ্যানেলে আমি ব্যাখ্যা করেছিলাম শাটল ডিপ্লোমেসি নিয়ে। এইভাবে কেন করা হয় আসলে? এটা আসলে দেখা যায় দুই পক্ষ বসলে সিদ্ধান্তে আসে না, তৃতীয় পক্ষকে মাঝখানে আনলে তারা একটা আলোচনা করে করতে পারেন। যেমনটা আসলে 1973 সালে যুক্তরাষ্ট্রের যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, উনি এই কাজটা করেছিলেন। আর বিশ্বের সাথে ইসরায়েলের যে একটা সম্পর্কে টানাপোড়েন চলছিল তেল রপ্তানি নিয়ে, এটা নিয়ে টানাপোড়েন যাচ্ছিল যুদ্ধের পরে, তেল যাতে করে তেল পান বিশ্বজুড়ে সবাই, এটার জন্য চেষ্টা করা হয়েছিল হেনরি কিসিঞ্জার। এইভাবে একটা শাটল, এখানে যাওয়া ওখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া। তো এখানে ডোনাল্ড ট্রাম্প যেটা একটা চুক্তির কথা বলেছে, যে পারমাণবিক চুক্তি বা হচ্ছে তাদের যেখানে তাদের ইউরেনিয়াম বা পরমাণু বিষয়ক গবেষণা হচ্ছে, সেগুলো নিয়ে একটা চুক্তির কথা বলা হয়েছিল। এবং ট্রাম্প এখানে বলেছে যে, এখানে দেখাচ্ছি, ট্রাম্প বলেছেন যে ওরা যদি কোনো চুক্তি না করে তাহলে পরিণতি খুবই কঠোর। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহ জুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর গত শুক্রবার ওমানের দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা হয়। এদিকে যুদ্ধ থামাতে ইউক্রেন রাশিয়াকে সময়সীমা বেঁধে দিল যুক্তরাষ্ট্র। আসলে নিজেরা থামাতে তো পারছে না, এমনকি বারবার কথা বলা আছে থামাও। আসলে কি থামছে? প্রায় 4 বছর ধরে চলছে এই রক্তক্ষয়ী যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, এবং কোনো সমাধান কি আদৌ আসলে পর্যন্ত? শুধু দেখলাম যে জেলেনস্কির পোশাক ঠিক আছে কিনা, এটাই ট্রাম্পের মূল মাথা ব্যথা। আচ্ছা, তো জেলেনস্কি গত শনিবারে কথা বলেছেন, কার সাথে কথা বলেছে? হচ্ছে যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। দেখি কি বলছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চায় এই গ্রীষ্মের শুরুতেই যাতে যুদ্ধের অবসান হোক, এবং সে লক্ষ্যে একটা সুনির্দিষ্ট সময়সূচি বা শিডিউল অনুযায়ী উভয় পক্ষের মধ্যে উভয় পক্ষের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তো আদৌ কি আসলে যত চাপ প্রয়োগ করা হোক, কিছু করা হয়, আদৌ কি সমাধান কিছু হলো? কিছু তো হয়নি। জেলেনস্কি আরও বলছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে $12 ট্রিলিয়ন বিশাল অর্থনৈতিক প্রস্তাব পেশ করেছে, যা রুশ দূত
কিরিল দিমিত্রিভের নামানুসারে দিমিত্রি প্যাকেজ হিসেবে পরিচিত পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক চুক্তিগুলোই এখন আলোচনার মূল কেন্দ্রে আসছে। এখন কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব কি রাশিয়া মানবে বা মানতে চায় বা কোনোভাবে মেনেছে কখনো, তো সেক্ষেত্রে তাহলে মানে যদি এমন হয় যে আবারও ডিনাই করলো বা অন্যভাবে আক্রমণ চালালো, তখন কি আবারও বলবে যে আগামী মানে শীতের আগেই আবার বসা হোক? আসলে যুদ্ধ কোনো সময় শান্তি বয়ে আনে না, সেটা হচ্ছে মূল বিষয়। মানুষ কষ্ট থাকে, দুঃখে থাকে, এ নিয়ে আসলে সবাই প্রভাব বিস্তার নিয়েই আছে। যাই হোক, আজকে এটুকুই। আপাতত আর অন্য খবর নেই, তবে একটা বিষয় বলা যেতে পারে, যেহেতু রাশিয়া ইউক্রেনের কথা এখানে আসলো, তো হচ্ছে যে এই যুদ্ধ কবে শুরু বা কী বিষয়ে অনেক সময় প্রশ্ন আসতে পারে, তো সেটা নিয়ে বলা যেতে পারে যে আসলে রাশিয়া ইউক্রেনকে হামলা চালায় হচ্ছে 24 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, যদি সেই হিসাবে ফেব্রুয়ারি 2022 সালে, তাহলে এখন প্রায় এই 24 সালে প্রায় 4 বছর হচ্ছে। এখানেই লিখেছে প্রায় 4 বছরের জন্যই, আমি দেখাচ্ছি এখানে প্রায় 4 বছর লিখছে এই জন্যই। তার মানে সেই 24 ফেব্রুয়ারি 2022 থেকে চলে এসছে, এবং রাশিয়া ইউক্রেন 4টা অঞ্চলকে কিন্তু তারা নিজের কাছে নিয়ে নিছে আর কি, যাতে দিচ্ছে না, দখল করে রাখছে আর কি। এখন রাশিয়ার পক্ষে কারা আছে পৃথিবীতে? রাশিয়ার পক্ষে তো আছে, আবার ইউক্রেনের পক্ষে তো লোক আছে। রাশিয়ার পক্ষে আছে হচ্ছে চীন আছে, বেলারুশ আছে, উত্তর কোরিয়া আছে, ইরান আছে। আর ইউক্রেনের পক্ষে আছে যুক্তরাষ্ট্র, তার নেতৃত্বের মধ্যে পশ্চিমা বিশ্ব আর ইউরোপীয় ইউনিয়ন। তাহলে বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে আছে, যেখানে শান্তি সেখানে বাংলাদেশ আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।